সোফায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল সীমন্তিনী। আজ যে যে কথাগুলো তার ছেলে জোরে জোরে চিৎকার করে তাকে বলে গেল, সেগুলো শোনার থেকে তার মরে যাওয়াই ভালো ছিল। স্কুলে ক্লাস করাতে করাতে সীমন্তিনীর স্বামী শুভঙ্কর সেরিব্রাল অ্যাটাকে সেদিন মারা যায়। তখন তার ছেলের মাত্র 2.5 বছর বয়স। গরিব বাবা মা অনেক কষ্টে বিয়ে দিয়েছিল চাকরি করে এমন একমাত্র ছেলে দেখে। এদিকে বিধবা শাশুড়ি অসুস্থ, আর কোলে একরত্তি ছেলে। স্বামী মারা যাওয়ায় ভীষণ কষ্টের সাথে সাথে ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে পড়েছিল সীমন্তিনী। ছেলের সেই 2.5 বছর বয়স থেকে কি ভীষণ কষ্টে ছেলেকে মানুষ করেছে সে একা হাতে। সেই সময় সৌমিকের সাহায্য না পেলে সেটা কখনোই সম্ভব হতো না। সেদিন থেকে আজ পর্যন্ত দৌড়াদৌড়ি করে স্বামীর স্কুলে ক্লারিক্যাল সেকশনে সীমন্তিনীর চাকরি পাইয়ে দেবার সহযোগিতা করা থেকে শুরু করে তার ছেলের সমস্ত দায়িত্ব পালন করা সব কিছুই সৌমিক করে গেছেন নিজের তাগিদে। শুধু সীমন্তিনীর মুখ থেকে একটা কথা খসার অপেক্ষায়, অথচ কোনো কিছুর বিনিময়ে নয়। কেন যে সৌমিক এমন করে অযাচিতভাবে সাহায্য করত তা সীমন্তিনী বুঝতে পারত না। কিন্তু সে জানত তার জীবনের একমাত্র মুশকিল আসান সৌমিক। অনেক ঝামেলা আর ছোটাছুটির পরে চাকরিটা পেয়ে যেন পায়ের তলার মাটি পেয়েছিল সীমন্তিনী। ভরসা বেড়ে গিয়েছিল সৌমিকের উপরে। মনে হয়েছিল এই সংসারে সৌমিক এমন এক মানুষ যাকে একমাত্র চোখ বন্ধ করে ভরসা করা যায়। সৌমিক শুভঙ্করের পাশের স্কুলে চাকরি করত। একসাথে যাতায়াত করত তারা, সেই সূত্রে আলাপ। সৌমিক আগেও এসেছে তাদের বাড়ি, কিন্তু কোনোদিন সৌমিকের মধ্যে খারাপ কিছু দেখেনি সীমন্তিনী। সৌমিক বিবাহিত, কিন্তু তার স্ত্রী অর্থারাইটিসের শিকার, ভালোভাবে হাঁটতে পারে না। স্ত্রীর সেবা শুশ্রূষার সমস্ত দায়িত্ব পালন করে সৌমিক। সারাদিন স্কুল করে, স্ত্রীর সেবা করে সন্ধ্যের কিছুটা সময় কাটাতে আসবেই এ বাড়িতে। হয়তো 3 রাত রোগীর সঙ্গে কাটিয়ে এখানে এসে একটু ঝলমলে হওয়ার স্পর্শ পায় সে। সীমন্তিনী অনেক দিন ভেবেছে আসলে কি চায় সে। কোনো না কোনো দিন তো অবশ্যই সব কিছুর পরিবর্তে কিছু না কিছু চাইবে। ভাবলেই মন শক্ত হয়ে যেত তার। কিন্তু দীর্ঘ 21 বছর ধরে সন্ধ্যাবেলায় এসে বসে থেকে 1 কাপ চা ছাড়া আর কিছুই চায়নি সৌমিক। কখনো সখনো হয়তো চায়ের সাথে টা জুটত, কিন্তু মানুষের মন বোঝা দায়। যখন কোনো মানুষ বিনা স্বার্থে অনেক কিছু দেয়, তখন তার প্রতি নিজের অজান্তে এক সহানুভূতি থেকে ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায়ও পরিণত হয় বুঝি। সীমন্তিনীরও তাই হয়েছিল। সৌমিকের উপরে আস্তে আস্তে দুর্বল হয়ে উঠেছিল সে নিজে, কিন্তু গত 21 বছরে দুইজন কেউ কাউকে সেই কথা কখনো প্রকাশ করেনি। প্রকাশ হয়েছিল বোধহয় শুধু তাদের দুজনের চোখের ভাষায়, যাতে ভালোবাসার আকুলতার থেকেও ভরসার জায়গা বেশি ছিল। শাশুড়ি মারা যাবার পরে একদিকে সীমন্তিনীর ছেলের দায়িত্ব, আর ওইদিকে সৌমিকের স্ত্রীর দায়িত্ব। 2 দায়িত্বর জালে জড়িয়ে পড়েছিল তাদের সুপ্ত অনুভূতি। সেই সঙ্গে দুজনের মধ্যে তীব্র ছিল আত্মসম্মানবোধ, যার গণ্ডি তারা কখনো পেরোয়নি। গত 3 দিন সৌমিক আসতে পারেনি তাদের বাড়ি। গতকাল তার স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ হঠাৎ সকালবেলায় তাদের বাড়ি এসে সোফায় বসেছিল মাথা নিচু করে। অন্য দিনের তুলনায় বড্ড বেশি চুপচাপ। চাও খেতে চায়নি আজ। সীমন্তিনীর ছেলে বাজারে গিয়েছিল। সৌমিককে চুপচাপ বসে থাকতে দেখে সীমন্তিনীর খুব ইচ্ছে হলো মানুষটার পাশে গিয়ে কাঁধে একটু হাত রাখে। সীমন্তিনী সৌমিকের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই আন্তরিকতায় মাথা নিচু করে কেঁদে ফেলে সৌমিক বলে, আমার অনেক দিনের অভ্যেস থেকে মুক্তি হলো আজ। তবুও তো এতদিন ছিল ও, এখন তো। সীমন্তিনীরও চোখে জল চলে আসে। মানুষটা আজ এত বছর নিজের স্ত্রীর প্রতি ভালোবাসায় এক নাগাড়ে কর্তব্য করে গিয়েও একটা দিনের জন্য বিরক্তি দেখায়নি। আজ অসুস্থ স্ত্রী মারা যাবার পরে এইভাবে কান্না দেখে ভীষণ মায়া হলো সীমন্তিনীর। মানুষ
এমন নিঃস্বার্থভাবে ভালো কিভাবে বাসতে পারে? পরম আন্তরিকতায় সৌমিকের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে সান্ত্বনা দিতে যায় সীমন্তিনী। ঠিক এই সময় সীমন্তিনীর ছেলে সীমন্ত দরজা দিয়ে ঘরে ঢোকে। দুজনকে ওই রকম হাত ধরে কাছাকাছি দাঁড়িয়ে থাকার অবস্থায় দেখে জোরে চিৎকার করে ওঠে সে, মা! চমকে ছিটকে সরে যায় দুজনে। ছেলের চিৎকারে মনের কোথাও মনে হলো তারা কি ভীষণ কোনো অন্যায় করেছিলেন। সীমন্ত পরম শ্লেষের সাথে সৌমিককে বলে, আমি যেন আর আপনাকে এখানে কোনো দিন না দেখি। সৌমিক মাথা নিচু করে চলে যেতে চায়। সীমন্তিনী দৃঢ় স্বরে সৌমিককে বলে, দাঁড়ান আপনি। তারপর ছেলের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলেছিল, অনেক বড় হয়ে গেছিস আজ। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই ভুলে গেছিস বুঝি? কাকুর কাছে ক্ষমা চা এখুনি। ছেলেও একইভাবে চড়া স্বরে বলল, বড় বলেই সবাই সম্মান পায় না মা, আর তুমি আমাকে বলছো ক্ষমা চাইতে? সৌমিক অপ্রস্তুতের স্বরে বলল, না না, ওকে ক্ষমা চাইতে হবে না, আমি চলেই যাচ্ছি। কিন্তু বাবা, তোমাকে হাত জোড় করে একটাই অনুরোধ করব, মাকে ভুল বুঝো না। অনেক কষ্টে মানুষ করেছে সে তোমাকে, ভুল বুঝো না মাকে। ভীষণ অবজ্ঞা করে সীমন্ত বলে, আমার মাকে আমি কি চোখে দেখব সে বিষয়ে আপনাকে জ্ঞান দিতে হবে না, আর আপনি আসতে পারেন। ভীষণ অপমানে সৌমিক মাথা নিচু করে বেরিয়ে যাবার পর সীমন্তিনী ছেলের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, বাইরে থেকে দেখে মানুষকে বিচার করতে শিখেছিস বুঝি? আজ যেটা দেখলাম সেটা বাইরের দেখা বলছো? দেখো মা, আমি এতদিন কিছু বলিনি, কিন্তু এটা শুনে রাখো, তোমাদের এই মেলামেশার জন্য আমাকে বাইরের অনেকেই ঠারে ঠোরে অনেক কথা বলে। আমি তবুও সহ্য করে গেছি। এমনকি কুহুকে সন্ধ্যাবেলা ওই লোকটার জন্য বাড়িতেও আনতে পারি না কখনো। এখন তো দেখছি সকালবেলাও এসে জুটেছে। কিন্তু আর কতদিন? কয়েকদিন পরে হয়তো কুহুর কানে যাবে। বুঝতে পারছো হবু শ্বশুরবাড়িতে আমার সম্মান কি থাকবে? সীমন্তিনী স্তম্ভিত হয়ে গেল। তার জন্য ছেলের মান সম্মান নষ্ট হবে? যে সন্তানের মুখের দিকে তাকিয়ে আজ পর্যন্ত সে তার সমস্ত সাধ জলাঞ্জলি দিয়ে তাকে লালন পালন করেছে, আজ সেই সন্তান তার এই 50 বছর বয়সে এসে সম্মান রক্ষার কথা বলছে। নির্বাক হয়ে গেল সীমন্তিনী। ধপ করে বসে পড়ল সোফায়। ছেলে আরও বলল, বৌমা হতে চলল, এবারে প্লিজ মা এগুলো বন্ধ করো, বলেই সীমন্ত বেরিয়ে চলে গেল। স্তম্ভিত সীমন্তিনী দুই হাতে মাথা চেপে বসে রইল কিছুক্ষণ। এ কি তার ছেলে? সেই ছোট ছেলে যে মায়ের মুখের ওপর কথা বলতো না, মায়ের চোখে জল দেখতে পারত না? কি করেছিল সে? একটা মানুষকে সহানুভূতি জানানোতে এত সমস্যা? অনেকক্ষণ চুপ করে বসেছিল সীমন্তিনী। সব কিছু আজ বড্ড প্রকাশ্য, বড্ড ফাঁকা লাগছে যেন। মনের কোথাও এক তীব্র কষ্ট হচ্ছিল তার। সৌমিকের কথা মনে পড়ছিল বারবার। একটু শান্তি ছাড়া আর তো কিছু চায়নি মানুষটা। আজও তো সেটাই পেতে এসেছিল এখানেই। ছেলে এখন বড় হয়েছে, চাকরি করছে, কিন্তু যে মানুষটার জন্য নির্বিঘ্নে নিশ্চিন্তে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তারা, সেই মানুষটাকে এইভাবে অপমান করতে ছেলের বাধল না? ভালো করে না বুঝে শুনে তাকে, সৌমিককে, এভাবে অপমানজনক কথাগুলো বলতে পারল তার ছেলে? দুপুর পেরিয়ে বিকেল হতে চলল, ছেলে বাড়ি এলো না। সীমন্তিনীর নিজেরও কিছু রান্না করতে খেতে ইচ্ছে করল না। বাজারের ব্যাগ যেমন ছেলে রেখে গেছিল তেমনি পড়ে আছে। ব্যাগ থেকে বাজারগুলো বের করতে করতে ছেলের জন্য ভীষণ মন খারাপ করছিল সীমন্তিনীর। রাগ করে না খেয়ে কোথায় গিয়ে বসে আছে কে জানে। ফোনটা নিয়ে ছেলের ফোনে ফোন করলো। বেজেই যাচ্ছে ফোন, ধরল না কেউ। সীমন্তিনীর বুকটা ভয়ে কেঁপে উঠল যেন। মিনিট কয়েক পরে আবার করল ফোন। ভীষণ চিন্তা হচ্ছে তার। এবারে দুইবার রিং হতেই ফোনের ও প্রান্ত থেকে, হ্যালো কাকিমা। ওপাশে কুহুর গলা। সীমন্তিনী কি বলবে? শুধু জিজ্ঞেস করল, সীমন্ত আছে? দুপুরে কিছু খেয়েছে?
হ্যাঁ কাকিমা, ওকে আমার মা এখানে খাইয়ে দিয়েছে। ও আমাদের এখানেই আছে। আমরা সন্ধ্যাবেলাতে যাচ্ছি। একটু কথা আছে আপনার সাথে। সীমন্তিনী ফোনটা কেটে দিল। ও ও তাহলে ওই বাড়িতে গেছে? হবু শাশুড়ি মা হবু জামাইকে খাইয়েও দিয়েছেন? মনের কোথাও যেন একটা সূক্ষ্ম কষ্ট হচ্ছে তার। একটা দীর্ঘশ্বাস ফেলল সীমন্তিনী। তার বারবার মনে হচ্ছে ছেলেটা আস্তে আস্তে কেমন যেন দূরের হয়ে যাচ্ছে ক্রমশ। আজকের ঘটনায় আরও অচেনা লাগলো যেন নিজের ছেলেকে। মনটা আবার ভারী হয়ে এলো। তাছাড়া কুহুর গলাটাও যেন কেমন শোনালো। কুহু তার হবু বৌমা, কর্পোরেট অফিসের জব করে। ছেলের পছন্দ, ভীষণ স্মার্ট, আধুনিক, ছোট্ট চুল, ধীর, স্থির নয় মোটেই। কথাবার্তার মধ্যে নমনীয়তা নেই, যেটা মুখে আসে বলে দেয়, কোনো রাগ ঢাক নেই। কেমন যেন কাঠখোট্টা কথা। ছেলের পছন্দ, তাই সীমন্তিনীও মেনে নিয়েছিল। কিন্তু আসলে বৌমা বলতে যে ছবি সাধারণত চোখে ভেসে আসে, লক্ষ্মীর মতো মুখশ্রী, হাঁটু পর্যন্ত চুল, শান্ত, লাজুক, নম্র, এসব কোনোটাই কুহুর সাথে মেলে না। মেয়েটা প্রায় আসে এই বাড়ি, এমন ভাব করে যে নিজের বাড়ি। না, এ যুগের ছেলে মেয়েদের লজ্জা শরম একটু কম বটে। সীমন্তিনী ভাবে তার বিয়ের 1 মাস পরেও তো ভালোভাবে কথা বলতেই পারতো না শাশুড়ির সাথে। যাই হোক, ছেলের পছন্দ যখন, সীমন্তিনী বারণও করেনি। মন থেকে খুব সায় দিলেও মেনে নিয়েছে সে। ওরা দুজনে সংসার করবে, ওরা দুজনে দুজনকে বুঝলেই হলো। ছেলে হঠাৎ দুপুরে হবু শ্বশুরবাড়ি কেন গেল এইভাবে? নিশ্চয়ই জিজ্ঞেস করেছে কুহু। হয়তো কুহুকে ছেলে তার নিজের চোখে দেখা ভীষণ আপত্তিকর দৃষ্টিকটুর কথা জানিয়েছে। তাই হয়তো কুহু আজ হঠাৎ সন্ধেবেলায় এসে কথা বলবে বলল। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল সীমন্তিনী, আজ হয়তো হবু বৌমার কাছেও ছেলের মতো অনেক খারাপ কথা শুনতে হবে তাকে। ভীষণ অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছিল তার। ও ভেবেছিল ছেলে অন্তত বুঝবে তাকে। কুহু মেয়েটার সাথে আজ কয়েক বছর ধরে প্রেম। একসাথে এক কলেজে পড়তো দুইজনে। বিয়েও ঠিকঠাক। ছেলেটা বড় হবার সঙ্গে সঙ্গে কেমন যেন হয়ে গেছে, যেন ছোঁয়া যায় না তার সেই ছোট্ট সীমন্তকে। এবারে কি নিয়ে বাঁচবে সে? 2 দিন পরে তো ছেলে চাকরির জন্য মুম্বাইও চলে যাবে। 2 দিন পরে বউকেও নিয়ে যাবে হয়তো। ওদের সাথে গিয়ে ওদের ফ্ল্যাটে ঝামেলা করে লাভ নেই। তাই ঠিক করেছিল সীমন্তিনী, সৌমিককে বলেছিল একটা ভালো ওল্ড এজ হোমের ঠিকানা জোগাড় করতে। ওখানে শেষ জীবনটুকু কাটিয়ে দেবে। আজ মনে হচ্ছে ঠিকই ভেবেছিল সে। কিচ্ছু ভুল ভাবেনি সে। ভীষণ কষ্টে একজন মানুষের কথাই মনে এলো তার। ফোন করল সীমন্তিনী। মনে হলো সৌমিক তার ফোনের অপেক্ষাতেই ছিল। সৌমিকের সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলল সীমন্তিনী। এই একমাত্র মানুষ যার কাছে নিজের কষ্টের কথা বলতে দ্বিধা করে না সে। কখন কিভাবে সে সৌমিকের প্রতি এত আপন অনুভূতি হয়েছে তা সীমন্তিনী জানে না। সীমন্তিনী বলল, আপনি আজই ওই বৃদ্ধাশ্রমের সাথে কথা বলুন। আমি শেষ বয়সটুকু ওখানেই থাকতে চাই। আমার জন্য ছেলে বৌমার সম্মানহানি হয় এটা চাই না। সৌমিক তাকে অনেকক্ষণ ধরে বোঝালো এখনই এসব চিন্তা না করতে, ছেলের কথায় অযথা কষ্ট না পায়। ছেলের অপমানে তার কষ্টের থেকে ভয় হচ্ছিল বেশি সীমন্তিনীর জন্য। ছেলে আজ ভুল বুঝেছে, কিন্তু নিশ্চয়ই ছেলে হবু বৌমা বুঝবে একদিন যে তাদের সম্পর্ক নিয়ে ছেলের লজ্জা পাওয়ার মতো কিছু নেই। সৌমিকের সাথে কথা বলে সীমন্তিনীর মনটা একটু শান্ত হলো যেন। ঘণ্টা 2 পরে কুহু এলো। পিছনে সীমন্ত ঢুকল। দুজনেই চুপচাপ। এই অস্বস্তিকর পরিবেশ থেকে বের হবার জন্য সীমন্তিনী রান্নাঘরে চা করতে যেতে চাইলে কুহু তাকে বারণ করে। তাকে হাত ধরে টেনে সোফায় বসালো। তারপর সীমন্তিনীর দিকে তাকিয়ে বলল, কাকিমা, সীমন্ত আমাকে সব কিছু না বললেও আমি কিন্তু আপনাদের পুরো ব্যাপারটাই আঁচ করতে পারি। সীমন্তিনী ভুরু কুঁচকে কুহুর দিকে তাকালো। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, তুমিও আমাকে কি বলবে বলে নাও। কুহু বলল, হ্যাঁ, সেটা বলবো বলেই তো আজ এসেছি। সীমন্তিনী মনের দিক থেকে নিজেকে শক্ত করে দৃঢ়ভাবে বলল,
উনি আর এখানে আসবেন না, নিশ্চিন্তে থাকো তোমরা। আর আমার জন্য অন্তত কারোর কাছে কথা শুনতে হবে না তোমাদের। সীমন্ত গম্ভীরভাবে অন্যদিকে মুখ করে রইল। কুহু অবাক হয়ে বলল, কেন আসবেন না উনি? তাহলে তো আমাকেও আসা বন্ধ করতে হয়। কুহুর কথা শুনে সীমন্তিনী অবাক হয়ে গেল। সীমন্ত অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছিস তুই বোকার মতো? বোকার মতো? সারা দুপুর ধরে তোর প্যাঁচার মতো মুখ দেখেই বুঝেছি আমি। তাছাড়া তুই যে সন্ধ্যাবেলায় এ বাড়িতে আমাকে কেন আনতে চাইতিস না, প্রথম প্রথম না বুঝলেও পরে তোর কথাবার্তা শুনে বুঝেছি খুব। তুই পরিষ্কার করে না বলতে চাইলেও বুঝেছি। কিছু মনে করিস না, একটা কথা বলি। আমার না তোকে পাক্কা একজন স্বার্থপর মানুষ মনে হয়। বিরক্ত স্বরে জবাব দিল কুহু। সীমন্ত ভুরু কুঁচকে ভীষণ অবাক হয়ে বলল, আমি স্বার্থপর? এবারে হালকা হেসে কুহু বলল, ও মা, স্বার্থপর নোস? ভাবতো, দিনের পর দিন তুই আমার সাথে ঘন্টার পর ঘন্টা যখন সময় কাটাস তখন তখন মনে হয় না বাইরের লোক কী বলবে? ভীষণ বিরক্ত হয়ে সীমন্ত বলল, আমাদের বয়স আর ওনাদের বয়স অনেক পার্থক্য কুহু। বন্ধুত্বের আবার বয়স কিসের? আমাদের থেকে ওনাদের সম্পর্ক বরং অনেক নিঃস্বার্থ, অনেক উঁচুতে রে। তুই নিজেই কতবার বলেছিস তোকে তোর মা সারা জীবন ভীষণ কষ্ট করে মানুষ করেছেন, নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন, কাকু সবসময় সাহায্য করেছেন। আসলে এখন তুই বড় হয়েছিস, চাকরি করছিস, এখন লোকের কথা পাত্তা দিচ্ছিস। আসলে তুই নিজেই অত্যন্ত মিন মাইন্ডের, নিজেই মেনে নিতে পারছিস না নিজের মাকে কোনোভাবে শেয়ার করতে চাস না, তাই লোকের দোহাই দিচ্ছিস। আর হ্যাঁ, 2 দিন পরেই তো ট্রান্সফার নিয়ে নিজের লাইফ সেটেল করতে মুম্বাই উড়ে যাবি। তুই তো আমার কথাও ভাবিসনি। সে ঠিক আছে, আমার কথা ছাড়, কিন্তু কাকিমার কথা ভেবেছিস একবারও? তুই চলে যাবার পর একা তিনি কিভাবে কাটাবেন? তিনি যদি জীবনে কাউকে তেমন বন্ধু হিসেবে পান, তাতে তোর আপত্তি কিসের? এক নাগাড়ে কথাগুলো বলে তবে থামল কুহু। সীমন্তিনী কুহুর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে ভাবল, তার চাপা কষ্টগুলো এই ছোট্ট মেয়েটি কিভাবে বুঝল। সীমন্ত এবারে স্বীকার করে বলল, হ্যাঁ, এটাই সত্যি। এইভাবে আমি আমার মাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না, কিছুতেই নয়। ও, তাহলে তো ল্যাঠা চুকেই গেল। কাকিমা, আপনি এত কষ্ট করে একা একা সব দিক সামলে ছেলে মানুষ করেছেন, এখন কেন নিজের ছেলেকে আমার সাথে শেয়ার করছেন? সীমন্তিনী এবারে মন খারাপের সঙ্গে বলল, তোরা দুজনে এবার থাম। কুহু, তুমি আর ওকে কিছু বলো না, আমার জন্য দুজনে নিজেদের মধ্যে ঝামেলা করো না। সীমন্তিনীর দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে কুহু বলল, আপনি কি ভাবছেন আপনার জন্য করছি ঝামেলা? মোটেই নয় কাকিমা, নিজের জন্য করছি। এই স্বার্থপর মানুষটার সাথে সারা জীবন আমার ঘর করতে হবে তো, তাই ওকে এত বোঝাচ্ছি, আমার দায় এটা। তারপর আবার সীমন্তর দিকে ফিরে বলল, কিরে বল, তোর মা কেন তার ভীষণ ভালোবাসার জন তার ছেলেকে আমার সাথে শেয়ার করছেন বলতে পারিস? কারণ তিনি চান শেয়ার করলেও তুই যদি সুখে থাকিস। তাহলে তুই কেন পারছিস না? সারা জীবন শুধু নিজের চাওয়া নিজের সুখ নিয়েই থাকবি, আর তোর মায়ের কোনো নিজস্ব চাওয়া পাওয়া থাকতে পারে না, ভালো লাগা থাকতে পারে না? সীমন্ত মাথাটা 2 হাতে ধরে চুপ করে সোফায় বসে রইল কিছুক্ষণ। ছেলেকে এইভাবে বসে থাকতে দেখে সীমন্তিনীর মনটা খারাপ হয়ে গেল। ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে স্নেহের স্বরে বলল, অত ভাবতে হবে না বাবু আমার জন্য, ওই পাগলিটার কথায় অত কান দিতে হবে না। তবে হ্যাঁ, মুম্বাই সেটেল করে তাড়াতাড়ি কুহুমাকে এসে নিয়ে যাস, ওকে তোর পাশে সব সময় থাকা খুব দরকার রে। সকালে রূঢ় ব্যবহারের জন্য সীমন্ত একটু লজ্জিত ছিল বটে। মায়ের সামনে কখনো সে ওইভাবে কথা বলেনি, কিন্তু নিজের ভুলটা স্বীকার করতে তার আত্মমর্যাদায় লাগছিল। এখন কুহুর প্রশ্নের মুখে পড়ে মনটা তার আত্মগ্লানিতে ভরে গিয়ে তার চোখে জল চলে এলো। কুহুর কথাগুলো সীমন্তর মাথায় ঘুরছিল। সীমন্ত ছেলে হয়েও এমনভাবে কখনোই ভাবেনি। এতদিন শুধু সমাজ আর নিজের কথাই ভেবে গেছে, মায়ের কথা কুহুর মতো করে কখনো ভাবেনি। সত্যিই তো, কুহুও তো কখনো তার মায়ের এই সম্পর্ক নিয়ে একদিনের জন্য অস্বস্তি প্রকাশ করেনি এত বছরেও।
সত্যিই তো কুহু ঠিকই বলেছে, তার মায়েরও তো একটা নিজস্ব জীবন আছে, সেই জীবনে একজন ভালো বন্ধু থাকতেই পারে। এবারে মায়ের কোমর জড়িয়ে ধরে কেঁদে ফেলল সীমন্ত। আমাকে ক্ষমা করো মা, আমি ভুল করেছি, অনেক বাজে কথা বলে ফেলেছি তোমাকে, কাকুকে। তুমি এখনই কাকুকে ডাকো, আমি ক্ষমা চাইব। কুহু হেসে বলল, ইস, ছেলের সদ্বুদ্ধি হলো এতদিনে। শোন, তোর এই হেড়ে মাথায় সব কিছু ঢোকে না, তা আমি জানি। অতএব এখন থেকে সব কিছু শেয়ার করবি আমার সাথে। তোর এই প্যাঁচার মতো মুখ আমার মোটেই পছন্দ নয়, বুঝলি? বলে নিজেও সীমন্তিনীর কাছে এসে সীমন্তকে সর সর বলে ঠেলে একটু সরিয়ে সীমন্তিনীকে জড়িয়ে ধরে বলল, আহা, কতদিনের শখ ছিল হবু শাশুড়িকে বুকে জড়িয়ে ধরব, আজ পূর্ণ হলো ইচ্ছেটা। সীমন্তিনী প্রসন্ন হাসি দিয়ে বুঝল, আজকাল স্মার্ট মেয়েরা ভাগ্যিস লক্ষ্মী মেয়েগুলোর মতো বেশি লাজুক চাপা নয়, মনে যা আসে বলে বুঝিয়ে দিতে একটুও পিছপা হয় না। এই মেয়ে শাশুড়ি নয়, আজ থেকে আমাকে মামুনি বলবি, কেমন? বলে এতদিন পরে কুহুকে পরম আদরে জড়িয়ে ধরল সীমন্তিনী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।